শোন রূপসা, ক্লায়েন্টের সামনে যাওয়ার আগে আঁচলটা একটু সরিয়ে নিবি। তোর রূপ তো চোখ ঝলসে দেবেই, তারপর যদি শরীরেও আগুন ধরাতে পারিস, এই বাজারে তোর করে খেতে কোনো অসুবিধা হবে না। টাকায় মালা মাল হয়ে যাবি। আমার শুধু ফ্ল্যাটের ইএমআই এর টাকাটা উঠে গেলেই। ইএমআই কি রে? গোটা একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলার মতো রূপ যৌবন দিয়েছে তোকে ভগবান। এমনি তো পুরুষগুলো চোখ দিয়ে গিলে খায় তোকে। খায় না? চেষ্টা করে না তোর শরীরটাকে ছুঁতে? বল। তৃণা যে একদম সত্যি কথা বলছে তা তো জানে রূপসাও। ওই জন্যই তো এনজিও চাকরিটা তাকে ছাড়তে হলো। সেখানকার ম্যানেজার তাকে ইচ্ছে করে রাত অবধি কাজ দিয়ে রাখতো, তারপর তাকে গাড়ি করে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য জোরজার করত। তবে মাইনেটা ভালো ছিল বলে তার একার সংসার ভালোভাবে চলে যেত। ধীরে ধীরে সেখানেও কাজ করা একেবারে অসহ্য হয়ে উঠল। তাই আজ পেটের দায়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, আর এখন এই হোটেলে। আর দেরি করা ঠিক নয়। তৃণার কথা মতো আঁচলটা একটু সরিয়ে দিল রূপসা। তারপর তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মিস্টার মিত্রর সামনে এসে দাঁড়ালো। মিস্টার মিত্র পিছন ফিরে এক পেক স্কচ বানাচ্ছিলেন। আমি রেডি। রূপসার গলা পেয়ে তিনি পিছন ফিরতেই রূপসার স্বভাববশত আঁচলটা আবার ঠিক করে নিল। প্রচণ্ড ভয়ে তৃণার শেখানো ইনিয়ে বিনিয়ে সোহাগ করার কথা মনে রইল না তার। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকে তখন তার হাতুড়ি পিটছে। তুমি কিছু ড্রিঙ্কস নেবে? না। কেন? খাও না। রূপসা চুপ করে থাকল। তবু মিস্টার মিত্র কোনো বিরক্তি দেখালেন না। তিনি ভেবে নিয়েছিলেন যে এবার ভালোভাবে কথা বলবেন মেয়েটার সঙ্গে। যদি খারাপ কিছু করার মতলব থাকে তবে তিনি আগাম সাবধান হয়ে যাবেন। তাই নিজের পেটটায় বরফ ঢেলে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রূপসা। রূপসা ব্যানার্জি। আমি আদিত্য মিত্র। আমার একটা ছোট ব্যবসা আছে। ও। স্মিত হাসল রূপসা। তীক্ষ্ণ চোখে তাকিয়ে মেয়েটার ভাবগতিক বোঝবার চেষ্টা করলেন মিস্টার মিত্র। তারপর স্কচের গ্লাসে চুমুক দিয়ে বললেন, আজ কি তোমার প্রথম দিন? হ্যাঁ। রূপসা মাথা হেলিয়ে হ্যাঁ জানালো। মিস্টার মিত্রর দিকে সে চোখ তুলল না। দেখো, তোমার জীবনের কাহিনীতে আমার কোনো ইন্টারেস্ট নেই। নাম না জানা থাকলে কথা বলা মুশকিল হয়, তাই জন্য জানতে চাইলাম। যদিও জানি ওটা বানানো নাম। রূপসা কিছু বলতে গিয়েও থেমে গেল। মিস্টার মিত্র তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ওয়াশরুমে ঢুকে কাঁদছিলে কেন? রূপসা অবাক চোখে মিস্টার মিত্রর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল আবার। এই এই মাথা তোলো, মাথা তোলো। এত সহজে মাথা নিচু করো কেন কারোর কাছে? আবার ধমক দিলেন তার অর্ধেক বয়সী মেয়েটাকে। রূপসা এবার কোনো রকমে বলল, আমাকে কি করতে হবে যদি একটু বলে দিতেন। কি করতে হবে যদি নাই জানো তাহলে এই পেশায় এসছো কেন? কিছু ভেবে না পেয়ে রূপসা তাড়াতাড়ি আঁচল খুলতে উদ্যত হল। কি করছো কি? এক্ষুনি শাড়িটা ঠিক করো। রাবিশ! রূপসা তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এবার জল বেরিয়ে এসেছে। আরে বাবা, আবার কাঁদছো কেন? আমি কাঁদবার মতো কি বললাম? শোনো শোনো, মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে। আর যদি তোমার না পেয়ে থাকে, আমার পেয়েছে। ননভেজ খাও তো? রূপসার থেকে কোনো উত্তর না পেয়ে রেস্তোরাঁতে ফোন করে ননভেজ আর ভেজ দুরকম অর্ডারই দিয়ে দিলেন। তারপর চেয়ারে এসে বসে বললেন, দেখো, সকাল থেকে আমার দিনটা আজ ভালো যাচ্ছে না। আর এখন প্লিজ আর কান্নাকাটি করো না, প্লিজ। সত্যি সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে মিস্টার মিত্রর। গাড়িতে উঠে শরীরটাও খারাপ লাগছিল খুব। মনে হয় ব্লাড প্রেশারটা একটু বেড়েছে, মাথাটা ধরে রয়েছে। একটু আগেই ভাবছিলেন একবার অনিকে দেখিয়ে নিতে হবে। ডাক্তার অনির্বাণ বর্মন, তার বাল্যবন্ধু। মিস্টার মিত্রর পুরনো পাড়ায় দুটো বাড়ির পরেই অনির্বাণদের বাড়ি ছিল। এখন সেই মিস্টার মিত্রদের ফ্যামিলি ফিজিশিয়ান।
এসবের মধ্যে আবার এই ঝামেলায় পড়ে গেলেন। এদিকে রূপসা ধমক খেয়ে কান্না থামালেও সামান্য একটু ফোঁপাতে লাগলো। তা দেখে মিস্টার মিত্র একটু অধৈর্য হয়ে গেলেন। তার থেকে অনেক ছোট একটা মেয়েকে সামলাতে ভালোই বেগ পেতে হচ্ছে তাকে। এই বলছি, এসিটা বাড়িয়ে দেবো? একটু জল খাবে? তুমি তো বসে বসেও কাঁদতে পারো। তার পরামর্শ মতো রূপসা সামনের চেয়ারে বসল। এবার আর মাথা নিচু করল না, তবে মিস্টার মিত্রর দিকেও তাকালো না। 5 তারা হোটেলের অতি স্বাচ্ছন্দ্যের মধ্যেও কিছুটা ছন্ন ছাড়া কান্না ভেজা মুহূর্ত কাটাতে লাগলো সমাজের বিপরীত প্রান্ত থেকে আসা দুটি অভাগা মানুষ। বাইরে অন্ধকার গাঢ় হচ্ছে। রাতের আধার আরো ঘনিয়ে এলে কি ঘটতে চলেছে? যদি শরীর না চায়, তাহলে কি চায় এই লোকটা?